তার মানে জামাত তার কর্মীদেরকে সেভাবে মোরাল যে ইথিক্সের জায়গাটা সেটা শিখায়। ফ্যামিলি কার্ড বিলি করছেন, বিভিন্ন কয়েক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন, এটার বিপরীতে ধামাচাপা দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিকাশ নাম্বার নিচ্ছে এরকম একটা অভিযোগ তুলছে জামায়াতের বিরুদ্ধে। আমি আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, এই জিনিসগুলি হচ্ছে যে প্রথমত আপনাকে সবগুলো ক্ষেত্রে আপনাকে স্টার্ট করা প্রান্তিক লেভেলে মানুষের কাছে আপনার রাষ্ট্রীয় অনুদান পৌঁছাবে কিভাবে, এটা একটা পথ করা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনার 1974 সালে যে দুর্ভিক্ষটা হয়, দুর্ভিক্ষটা হয়েছিল বেসিক্যালি খাদ্যের অভাবে নয়, বিতরণের প্রক্রিয়ার অভাবে। ওইখান পর্যন্ত পৌঁছানো যাচ্ছিল না। তার আগেই আওয়ামী লীগের লোকজন এটা গ্রাস করে ফেলছিল। তো এইটা আমি আপনাকে বলছি যে ফ্যামিলি কার্ডের যে প্রথম যে আইডিয়াটা হচ্ছে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এবং অন্যান্য যে কার্ডের যে কথাগুলি হচ্ছে, এই 48 কোটি টাকা বা 4800 কোটি টাকা, এই 4800 কোটি টাকাও যদি হয়, এবং 4800 কোটি টাকা করে যদি ইভেন 1 লক্ষ কোটি টাকা যদি হয় এই ফ্যামিলি কার্ড অ্যান্ড আদার্স বাবদ, আমি মনে করি এটা অসম্ভব কিছু। আমার 6 লক্ষ কোটি টাকা বাজেটের মধ্যে আমি যদি প্রান্তিক জনগণের লেভেলের জীবন মান উন্নয়নের জন্য আমি এটা খরচ করি, এইটা বিএনপি পরিকল্পনার কথা বলছে। বিএনপি এখনই দেওয়া শুরু করে দেয় নাই, মানে এখনই টাকা পয়সা দেওয়া শুরু করে দেয় নাই বিকাশের মাধ্যমে। তো যে যাদের থাকবে এরা ফ্যামিলি কার্ডের টাকাটা পেয়ে যাবে, এমন তো করছে না, বা এমন করা সম্ভব। এইগুলো হচ্ছে যে এখন আপনি তো তাকে পরিচয় করে দিয়েছেন শুধুমাত্র এই সুপ্রিম কোর্টের আইনজীবী, এখন সে জামাতকে ডিফেন্ড করছে। এটা বলেন যে জামাতের সমর্থক, জামাতের একজন কর্মী, জামাত নেতা, আমার তো কোনো আপত্তি নাই, থাকলে জনগণ আরো কথাটা বুঝতে সহজ হবে। যেমন সে ধরুন, আমি আপনাকে বলছি আমাদের শাহরিয়ার কবির আসে, সে আমি তাকে ক্লারিফাই করে দেই, সে জামাত, সে মাইন্ড করে না। আমরা রাসেলকে আমরা পরিচয় করে দেবো নেক্সট টাইম থেকে জামাতের নেতা বলছো। জামাতের নেতা তো হলে 30-35 বছর লাগে শুধু রাজনীতি করতে। আচ্ছা ঠিক আছে, আমরা কথাটা শেষ করি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেলে বা রাষ্ট্রীয় দায়িত্ব পেলে তারা কি করবে এটা বলছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলির দায়িত্ব হচ্ছে তারাও বলবেন, তারা দায়িত্ব পেলে তারা তাদের প্ল্যানটা কি, তারা কেমন বলছেন আই হ্যাভ এ প্ল্যান, তার প্ল্যান বলছেন, হেলথ প্ল্যান বলছেন, কৃষির ক্ষেত্রে প্ল্যান বলছেন, স্বাস্থ্য ক্ষেত্রে প্ল্যানের কথা বলছেন, খাদ্যের ক্ষেত্রে প্ল্যানের কথা বলছেন, জীবনমান উন্নয়নের ক্ষেত্রে প্ল্যানের কথা বলছেন। আমি জামাতে ইসলামের ভাইদেরকে বলবো আপনারাও নিজেদের প্ল্যানের কথা বলুন। যেমন ধরুন বলছেন আমাদের খ্রিস্টিয়ান ঐক্য পরিষদের সাথে কথা বলার সময় আমাদের বলছেন কি নাম, আমাদের আমির সাহেব বলেছেন যে আমাদের শরিয়া আইন কায়েমের কোনো প্ল্যান নাই। আচ্ছা ঠিক আছে, এটা একটা বক্তব্য মানুষ জানলো তো, কিন্তু আমি আপনাকে বলছি আপনার কথা হচ্ছে যে আপনি প্ল্যানের কথা বলুন, অন্যের সমালোচনা না করে প্ল্যানের কথা বলুন যে ইয়েস উই হ্যাভ দ্যাট প্ল্যান। আমরা এটাকে বলি, আমরা প্ল্যান নিয়ে বিতর্ক করি যে ইয়েস আপনার এই প্ল্যান থেকে আমার এই প্ল্যানটা অনেক বেটার। আমার মনে হয় যে নতুন বাংলাদেশে এইটা নিয়েই বিতর্ক হওয়া উচিত। জনগণের জীবন মান উন্নয়নে, জনগণের কল্যাণে সব রাজনৈতিক দলগুলো প্ল্যান হতে পারে, আমরা এইটা নিয়ে আলোচনা করি। ছোট্ট করে যদি আপনার জামাতের কোনো প্ল্যান আছে কিনা যদি ছোট্ট করে একটু বলেন। জামাত অলরেডি আপনার বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি কিভাবে করবে তারা অলরেডি প্রায় 12 পৃষ্ঠার একটা দিয়েছে। প্রত্যেকটা সেক্টরে কিভাবে দুর্নীতি কমবে, কিভাবে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এখন দুর্নীতি, তারপর বেকারত্ব কিভাবে কমবে। জামাত কিন্তু কখনো বলে নাই যে যারা বেকার আছে তাদেরকে বেকার ভাতা দিবে, বলে নাই। বেকার যারা আছে, যে আমাদের বর্তমানে 60 লক্ষ বেকার আছে, তাদেরকে কিভাবে কর্মসংস্থান করা যায় সেটার বিষয়ে জামাত প্ল্যান দিয়েছে, জামাত পলিসি দিয়েছে। আপনি দেখবেন জামাতের ওয়েবসাইটে অলরেডি পলিসি ওরা প্রকাশ করেছে, প্রত্যেকটা সেক্টরে কি কি পলিসি হবে, কোন কোন পলিসিতে আগাবে। শুধুমাত্র যে প্ল্যান বলেছি, মুখে বলে যাই হ্যাভ এ প্ল্যান, কিন্তু প্ল্যানটা কি? জামাতের প্রত্যেকটা সেক্টর বলছে যে অনেকে নারীদেরকে বন্দী করে রাখতে চায় 5 ঘন্টা, 8 ঘন্টা থেকে 5 ঘন্টা কমিয়ে দিয়ে, বা 3 ঘন্টা কমিয়ে দিয়ে 5 ঘন্টা ডিউটি, নারীদেরকে বন্দী করার একটা কৌশল, এই অভিযোগ তো দেখেন জামাতের বিরুদ্ধে অভিযোগটা নিয়ে আসছিল যে জামাত যখন বলেছে 5 ঘন্টা, তার মানে কি? তার মানে জামাত বলেছে যে মহিলারা যারা মা,
তাদের তো পরিবার মেনটেন করতে হয়, বাচ্চা মেনটেন করতে হয়। তারা বাসা বসে, আপনি দেখেছেন করোনার পরবর্তীতে কিন্তু বাসায় বসে এই অফিস ফ্রম হোম এটা চালু হয়েছে, যে মাদেরকে 5 ঘন্টা, তার মানে না মাদেরকে ঘরে বসানোর কোনো না। কিন্তু আপনি যখন পরবর্তীতে যখন বেকার ভাতা দিবেন, তার মানে এটা কি দাঁড়ালো? বেকার ভাতা মানে আপনি ঘরে বসে থাকেন, আমি আপনাকে টাকা প্রদান করব। তার মানে আপনি প্রথমটা আপনার কাছে ভালো ছিল। আমাদের এলাকা বলে আমার এই মেয়ের জামাইটা ভালো, মেয়ের কথা শুনে, ছেলে খারাপ বউয়ের কথা শুনে। কারণ অন্যের হলে আপনার কাছে খারাপ লাগে, নিজের হলে ভালো লাগে। জামাত প্রস্তাব দেওয়ার কারণে খারাপ লাগছে। আরেকটা প্রশ্ন করে ফেলি, আপনি বলেছেন কর্মসংস্থানের কথা জামায়াত বলবে, কিন্তু জামায়াত তো নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে অনেক 5,000 লোককে ছাঁটাই করেছে। তাহলে কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে কর্মসংস্থান থেকে বিদায় করে দিল, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, আমাদের মোরালিটি, আপনাকে এই ইসলামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে অযোগ্য লোককে যোগ্য জায়গা নেওয়া যেমন অপরাধ, যোগ্য লোককে অযোগ্য জায়গা নেওয়া একই অপরাধ। এসালম কোন ধরনের পরীক্ষা ছাড়া একটা ইসলামী বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাংক ইসলামী ব্যাংক। যে ব্যাংকে এত সফল হয়েছে কেন? সফল এই জন্য হয়েছে কারণ এই ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের মানুষের সাথে যে ব্যবহার, যে এলিট শ্রেণী, কারণ আমাদের ব্যাংকগুলো দেখবেন যে একটা এলিট শ্রেণী ভাব আছে। যারা একটু বড় তাদের সাথে এক ধরনের আচরণ করে, যারা একটু নিম্নমানের যাদের বড় অ্যাকাউন্ট তাদের সাথে একরকম আচরণ করে, যারা নিম্নমানের তাদের সাথে একরকম আচরণ করে। কিন্তু জামাতের গঠন প্রক্রিয়া দেখেন, জামাতের একটা কর্মী, আমি ভাই যে বললো আপনাকে আমরা জামাত নেতা ঘোষণা করবো, জামাত নেতা চাইলে পারবেন না। কেন পারবেন না? কারণ জামাতের যে প্রক্রিয়া, যে আপনি দেখেন মেজর আখতারুজ্জামানের মতো একটা ব্যক্তি সাধারণ সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এই ব্যক্তি যদি অন্য কোনো দলে যেত, এই ব্যক্তির সেম ক্যাটাগরি আরেকজন ছিল হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, সেই ব্যক্তি হয়ে গেলেন একটা জেলার সভাপতি, সেই ব্যক্তি হয়ে গেলেন এমপি প্রার্থী। কিন্তু আখতারুজ্জামান সাহেব জামাতে গিয়েছে মাত্র সহযোগী সদস্য হিসাবে। কারণ জামাতের আপনি যখন হবে, একটা নির্দিষ্ট পরিমাণ বই পড়ে আপনার জ্ঞান নলেজ নিয়ে আপনাকে ধাপে ধাপে আগাইতে হবে। তার মানে জামাত তার কর্মীদেরকে সেভাবে মোরাল যে ইথিক্সের জায়গাটা সেটা শিখায়। আপনি যখন এসালাম যখন 5,000 নিয়োগ দিয়েছে কোনো ধরনের পরীক্ষা ছাড়া, তার মানে অযোগ্য লোকগুলোকে নিয়েছেন। এই জন্য কিন্তু ইসলামী ব্যাংক বারবার থ্রেটে করেছেন। ইসলামী ব্যাংক কি করেছেন? ইসলামী ব্যাংক করেছেন হচ্ছে তোমরা যারা পরীক্ষা ছাড়া, তোমরা যারা পরীক্ষা ছাড়া যুক্ত হয়েছো, তোমাদের পরীক্ষা দিয়ে তোমরা প্রমাণ করো তোমরা যোগ্য। যদি পরীক্ষা তোমরা পাশ করো তাহলে তোমাদেরকে আমরা আবার যুক্ত। অলরেডি প্রায় 1,000-এর উপরে পরীক্ষা দিয়েছে, তাদের কিন্তু যুক্ত করেছে। তার মানে আপনি যে অযোগ্য ছাঁটাই করারও অভিযোগ আছে? নো, যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পাশ করেছে তাদেরকে অন্তর্ভুক্ত। তার মানে আপনি যখন অযোগ্য লোককে যোগ্য জায়গা নিবেন, তাহলে অন্যান্য ব্যাংকের যেভাবে দেউলিয়া হয়েছে, ইসলামী ব্যাংক এই যে প্রবাসীদের একটা বড় একটা আস্থার জায়গা হচ্ছে ইসলামী ব্যাংক, ধ্বংস হয়ে যায়। আমি একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে তাদেরকে তৈরি করে নেওয়া যায় কিনা ইতিবাচক সাড়া দিয়ে? না, আপনি যখন শুরুতেই গলত থাকবে, আপনি কিভাবে তৈরি করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে।